নতুন কর্মসপ্তাহ শুরু হলো আজ। দেশের অর্থনীতি একটি আনকোরা সপ্তাহ শুরুর আগে কোন অবস্থানে আছে কাঁচা বাজার, বন্দর থেকে শুরু করে ব্যাংকপাড়া, সেই তথ্য জানতেই আমাদের আজকের আয়োজন। বৌনি সঙ্গে আছি আমি, মশিউর অনেক। বিগত সরকারের পতনের পর ঋণ খেলাপির আসল চিত্র বের হতে শুরু করেছে, আর এতে করে স্পষ্ট হয়ে উঠেছে ব্যাংক খাতের প্রকৃত চেহারা। সবশেষ তথ্যে খেলাপি ঋণের যে অঙ্ক তা ছাড়িয়েছে 6,67,000 কোটি টাকা, বা মোট ঋণের 33%। এর যদি পরিসংখ্যানের দিকে একটু তাকাতে চাই তাহলে বোধহয় আরো স্পষ্ট হওয়া যাবে যে পরিসংখ্যানের মধ্যে দেখা যাচ্ছে খেলাপি ঋণের যে টাকা, সে টাকাটা আসলে পাহাড় সম হয়ে গেছে। বিশেষ করে ডিসেম্বর 19 থেকে যদি একটু তাকানো যায় তাহলে দেখা যাবে 22,400, 2009 থেকে যদি তাকানো যায় ডিসেম্বরে তাহলে 22,481 কোটি টাকা, যা জুনের 2024 সালে এসে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 2,11,391 কোটি টাকা, এবং সেপ্টেম্বর 2024 পর্যন্ত আসতে সেই টাকাটাও আরও প্রায় 30,000 কোটি টাকা বেড়ে যেয়ে 2,48,977 কোটি টাকা পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আরও যদি একটু বিস্তারিত আমরা জানতে চাই তাহলে ডিসেম্বর 2024 গিয়ে সেই টাকার পরিমাণ, অর্থাৎ খেলাপি ঋণের টাকার পরিমাণ গিয়ে দাঁড়ায় 3,45,765 কোটি টাকা। মার্চ এবং জুনে যথাক্রমে 4,20,334 কোটি টাকা এবং 6,67,115 কোটি টাকা গিয়ে পৌঁছায়। এবার চলতি সপ্তাহেই 5টি সংকটাপন্ন ইসলামী ব্যাংকের জন্য প্রশাসক নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আর এই সমস্ত ব্যাংকে রাষ্ট্রীয় মালিকানাধীন একটি নতুন শরিয়া ভিত্তিক ব্যাংকে একীভূত করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে। এবং সেই 5টি ব্যাংক, যে 5টি ব্যাংকের কথা বলছিলাম, সেই 5টি ব্যাংকের তথ্য যদি এবার একটু দেখতে চাই তাহলে আসলে বিস্তারিত আরও বেশি জানা সম্ভব হবে। বিশেষ করে যে শরিয়া ভিত্তিক ব্যাংকের কথা বলা হচ্ছে সেটা কিন্তু বেশ কিছুদিন যাবৎ এই বিষয়টি নিয়ে আলোচনা এবং বিভিন্ন জায়গাতে পর্যালোচনা হয়েছে। সংকটাপন্ন 5 ব্যাংক যাদের খেলাপি ঋণের পাহাড়, সেই বিষয়টা একটু জানিয়ে নিতে চাই। তাহলে ইউনিয়ন ব্যাংক, তাদের কিন্তু খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে 98%। ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, তাদের খেলাপি ঋণের সংখ্যা হচ্ছে 96%, এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের সংখ্যা হচ্ছে 95%, এবং যথাক্রমে সোশ্যাল ইসলামিক ব্যাংক এবং এক্সিম ব্যাংকের খেলাপি ঋণের শতাংশকে দাঁড়াচ্ছে 62% এবং 48%। এবং এই যে খেলাপি ঋণের পরিমাণ, অর্থাৎ সংকটাপন্ন যেই 5 ব্যাংকের পরিমাণের কথা বলছিলাম, সেই ব্যাংকের পরিমাণের জায়গাতে কিন্তু এই ব্যাংকগুলোর নামগুলো কিন্তু স্পষ্টভাবে আসে। এবার একটু ভিন্ন একটা বিষয় নিয়ে বলতে চাই। বিশেষ করে মানবদেহে সুস্থ আর সবল রাখার জন্য, মানবদেহের বৃদ্ধি, শক্তি উৎপাদন সহ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে স্বাস্থ্যকর খাবার কিন্তু অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে এই সমস্ত খাদ্যের জন্য প্রতি বছরই মূল্য বাড়ছে বিভিন্ন দেশে। এবং যদি এশিয়ার, অর্থাৎ দক্ষিণ এশিয়ার যদি কয়েকটা দেশের কথা যদি আপনাদেরকে দেখাতে চাই তাহলে দেখতে পাবেন সুষম খাবার গ্রহণের জন্য জনপ্রতি, অর্থাৎ প্রতিজনে খরচ হচ্ছে, নেপাল থেকে একটু শুরু করতে চাই, সেখানে $4 কিছুটা বেশি খরচ হচ্ছে প্রতিজনের সুষম খাবার গ্রহণ করার জন্য। ইরানে সেই শতাংশটা প্রায় $4.5 আশেপাশে। মালদ্বীপে তার থেকে একটু কম, অর্থাৎ $4.03 ততটা। এবং পাশাপাশি যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে এই যে দক্ষিণ এশিয়ার যে প্রেক্ষাপট, তার ভিতরে সবচেয়ে বেশি কিন্তু সুষম খাবারের গ্রহণ করার জন্য জনপ্রতি বেশি খরচ করতে হয় বাংলাদেশিদের, এবং সেক্ষেত্রে সেটা $5 কিছুটা আশেপাশে। সবচেয়ে কম খরচ করতে হয় পাকিস্তানে, সেখানে $4 খানিকটা কম, এবং ভারতেও খরচ করতে হয় $4.07 আশেপাশে। এবং এই সুষম খাবার কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ শরীরের জন্য। চলমান ঋণ কর্মসূচি নিয়ে কথা বলতে চাই। চলমান ঋণ কর্মসূচি থেকে 6ষ্ঠ কিস্তির যে অর্থ ছাড়ের আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF একটি দল আবারও ঢাকায় আসছে। বিশেষ করে 5ম কিস্তির অর্থ ছাড়ের সঙ্গে সম্পর্কিত শর্ত পূরণের অগ্রগতি পর্যালোচনা করবে এই দল। এবং এই দল ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা করবে, কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, তার একটা সামগ্রিক চিত্র যদি আমরা তুলে ধরতে চাই তাহলে দেখতে পাবো প্রতিনিধি দলের যিনি বৈঠক, সেই দলের বৈঠকে যিনি নেতৃত্ব দিবেন তিনি হচ্ছেন ক্রিস পাপাজর্জিও, এবং তিনি বাংলাদেশ ব্যাংক, এছাড়াও হচ্ছে তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, তাদের সঙ্গে বসবে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে বসবে। তিনি কথা বলবেন বাংলাদেশের যে জাতীয় রাজস্ব
বোর্ড অর্থাৎ এনবিআর, সেই এনবিআরও কথা বলবেন তিনি, এবং বিদ্যুৎ বিভাগ, জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগ সহ সংশ্লিষ্ট যে সমস্ত দপ্তর, সেই সমস্ত দপ্তরগুলোতেও কিন্তু তিনি বেশ পর্যালোচনা করবেন এবং আলোচনা করবেন। আইএমএফের যে সমস্ত শর্ত, সেই শর্তগুলো নিয়েও কিন্তু কথা হবে, এবং দেখতে চাই আসলে আইএমএফের যে ঋণ, সেই ঋণ প্রস্তাবের যে অনুমোদন, সেই অনুমোদনের কত ধাপে অনুমোদন হয়েছে তার বিষয়টি, বিশেষ করে 470 কোটি মার্কিন ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করা হয়েছিল আইএমএফের তরফ থেকে, যেটি 6টি কিস্তিতে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়ার কথা ছিল। প্রথম কিস্তি ফেব্রুয়ারি 2023 এবং তখন দেওয়া হয়েছিল 47 কোটি 63 লাখ টাকা, লাখ ডলার। এরপরে ডিসেম্বরের 2023-এ দ্বিতীয় কিস্তি দেওয়া হয় 68 কোটি 10 লাখ ডলার। এরপরে জুন 2024 শেষে তৃতীয় কিস্তি বাস্তবায়ন করা হয় 115 কোটি ডলার, এবং বিশেষ করে জুন 2025 সালে এসে চতুর্থ এবং পঞ্চম কিস্তি দেওয়া হয় 133 কোটি ডলার। এখন পর্যন্ত কিন্তু একটি কিস্তি অফিসিয়ালি কিন্তু এখন পর্যন্ত বাকি রয়েছে, এবং তার সঙ্গে কিন্তু আরও একটি কিস্তি যোগ হয়েছে, তারও একটা পর্যালোচনা একটু দেখে নিতে চাই। যে কিস্তির সংখ্যা এবং হার, তার বদলে যাওয়ার যে চিত্র, যেটা বলছিলাম, 7 কিস্তিতে 3.5 বছরে আইএমএফ এখন পর্যন্ত 470 কোটি ডলার দিবে বলেছিলেন, এবং সেই জায়গা থেকে আইএমএফ থেকে মোট পাওয়া গেছে এখন পর্যন্ত 368 কোটি ডলার, যেটি 5টি ধাপে আমরা এখন পর্যন্ত কতটুকু পেয়েছি, 64 কোটি ডলার, সেই বিষয়টা কিন্তু আলোচনা করা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু বাকি আছে 106 কোটি ডলার। তবে গত জুন মাসে আইএমএফের পরিষদ যে ঋণ কর্মসূচির মেয়াদ, তা 6 মাস বাড়িয়েছে, এবং তার সঙ্গে 80 কোটি ডলারও কিন্তু যুক্ত করা হয়েছে। কিস্তির সংখ্যাও এখন 7 থেকে বেড়ে 8টিতে হয়েছে, এবং পাশাপাশি যে 470 কোটি ডলারের ঋণ কর্মসূচি, তা কিন্তু বেড়ে 550 কোটি ডলার বেড়েছে। তাহলে প্রশ্ন যাচ্ছে যে আসলে মোট পাওয়ার এখন পর্যন্ত বাকি কত কোটি টাকা, কোটি ডলার। সেক্ষেত্রে কিন্তু 186 কোটি ডলার এখন পর্যন্ত আইএমএফের কাছ থেকে আমাদের পাওনা রয়েছে, এবং ঋণ কর্মসূচির মেয়াদ শেষ হবে যেহেতু 2027 সালের জানুয়ারিতে, তাই সেই সময়টাও কিন্তু এখানের যে আওতাভুক্ত, সে আওতাভুক্তের জায়গাতে কিন্তু আসছে। বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার দেশ জাপান। এই দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও নিবিড় করতে দ্বিপক্ষীয় চুক্তি বা অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ নিয়ে আলোচনা চলছে 2.5 বছরের বেশি সময় ধরে। বিশেষ করে যুক্তরাষ্ট্রকে দেয়া প্রতিশ্রুতির মতো করেই আসলে শুল্ক সুবিধা চাচ্ছে জাপান। এই দুই দেশের যে সম্পর্ক, সেই সম্পর্কের চিত্র এবং যে পারিপার্শ্বিকতা, তা নিয়ে যদি একটু আলোচনা করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে জাপানের সঙ্গে বাণিজ্যে বাংলাদেশ আসলে কতটা এগিয়ে আছেন। বিশেষ করে আমদানি রপ্তানির ক্ষেত্রে জাপান বাংলাদেশের ক্ষেত্রে আসলে আমদানিতে এখন পর্যন্ত 181 কোটি ডলার, যার আমদানি পরিমাণ বাংলাদেশের জাপানের সঙ্গে, এবং রপ্তানির পরিমাণ 131 কোটি ডলার। এখানে একটু বলে রাখা ভালো যে আমদানি এবং রপ্তানির যে পার্থক্য, সে পার্থক্যই কিন্তু নির্ভর করে যে একটি দেশের সঙ্গে সম্পর্কের জায়গা থেকে কোথায় একটি দেশ অবস্থান করছে। এর পরবর্তী প্রেক্ষাপটটা যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো 2023-24 অর্থ বছর পর্যন্ত জাপানের যে ঋণ সহায়তা, সেই ঋণ সহায়তার জায়গা থেকে জাপান প্রতিশ্রুতি দিয়েছিল যে বাংলাদেশকে 3,231 কোটি ডলার তারা হচ্ছে ঋণ সহযোগিতা দেবে, এবং এই ঋণ সহযোগিতার বাইরেও তারা একটা ছাড়েরও কিন্তু ব্যবস্থা রেখেছিল, এবং সেই ছাড়টি হচ্ছে 2,236 কোটি ডলার। এবং জাপানের বিনিয়োগ করার কথা ছিল, বিশেষ করে 31 মার্চ 2025 পর্যন্ত জাপানের যে বিনিয়োগের পরিমাণ, সে পরিমাণ কিন্তু 50.71 কোটি ডলার, যে ডলারটা আসলে বিনিয়োগ করা হয়েছে জাপানের তরফ থেকে। এবং এই টাকাটা বিনিয়োগ করার মূল কারণই ছিল দুই দেশের সম্পর্কের যে উন্নতি এবং সম্পর্কের যে বাণিজ্যিক উন্নতি, সে বাণিজ্যিক উন্নতির ধারাপ্রপাত। 2015 থেকে 2024 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাপী পোশাক আমদানির পরিমাণ 5.30% কমেছে। তবে এই একই সময়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানির পরিমাণ 26.62% বৃদ্ধি পেয়েছে। এই যে বৃদ্ধি পাওয়ার যেই চিত্র, গ্রাফ, সেই গ্রাফটিও একটু দেখে নিতে চাই। এই সময় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি বেড়েছে প্রায় 26.62%, যেটি বলছিলাম, এবং পাশাপাশি বাংলাদেশের প্রতিযোগী দেশ চীনের সঙ্গে কিন্তু তার উল্টো চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, সেখানে কমেছে 18.36%। ভিয়েতনাম আর ভারতের রপ্তানি যথাক্রমে 32.96% এবং 34.13%, যেটা বেড়েছে। আর ইন্দোনেশিয়ার রপ্তানি কমেছে 19.82%, এবং কম্বোডিয়ার রপ্তানি বেড়েছে 10.78%। বাংলাদেশের আমদানি যদি ভলিউমের শতাংশটা দেখতে চাই, তাহলে যেটা বলছিলাম যে 26.62%, আর যেটি হচ্ছে এই যে বৃদ্ধির তালিকা, সেই তালিকার মোটামুটি ওপরের দিকে কিন্তু থাকছে।
এবং পাশাপাশি যে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী পোশাক আমদানির যেই কমানোর বা কমে যাওয়ার যেই প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা যদি দেখি তাহলে ইউনিট মূল্যের ক্ষেত্রে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের আমদানি কমেছে এখন পর্যন্ত 1.71%। এবং পাশাপাশি চীন ও ভারতের ইউনিট মূল্য যথাক্রমে 33.80% এবং 4.56%। এভাবে আসলে যেই প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটগুলো বলতেই হবে এবং বলতে থাকলে দেখা যাবে ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার ইউনিট মূল্য যথাক্রমে যেমন 6.68% এবং 7.38% এবং পাশাপাশি কম্বোডিয়ার ইউনিট মূল্য বেড়েছে 38.31%। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান যে পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সবশেষ অবস্থা জানাতে সরাসরি দেখে নেব ডিএসসির ওয়েবসাইট। তবে জানিয়ে নিতে চাই, দীর্ঘ একটা ছুটির পরে কিন্তু এই ডিএসসির ওয়েবসাইট কিন্তু আবারও সক্রিয় হয়েছে। প্রথমে তাকাতে চাই যে মূল সূচকের জায়গা থেকে দেখতে পাচ্ছি 5,453 পয়েন্ট আজকে সারাদিনে যেটা হয়েছে এবং কাউন্ট হয়েছে, এবং পাশাপাশি সেখানে ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি প্রায় 37 পয়েন্ট। সরিয়া ভিত্তিক যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সের দিকে তাকালে দেখা যাবে যে এখন পর্যন্ত লাস্ট আপডেট পাওয়া পর্যন্ত 1176 পয়েন্ট, এবং সেখানেও কিন্তু ঊর্ধ্বমুখে দেখা যাচ্ছে সূচকের ঊর্ধ্বমুখে হচ্ছে 4.27%। এবার একটু দেখতে চাই যে এইগুলো হয়েছে, ট্রেডগুলো হয়েছে আজকে সারাদিনে স্টক এক্সচেঞ্জে, সেই স্টক এক্সচেঞ্জের কোম্পানিগুলোর যেই শেয়ার বাড়া এবং কমার যে তালিকার লিস্টটা মোট এখন পর্যন্ত হয়েছে, ইস্যুড হয়েছে 219টি, যার মধ্যে এখন পর্যন্ত ডিক্লাইন্ড হয়েছে অর্থাৎ কমেছে 123টি কোম্পানির সূচক, এবং এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে 53টি কোম্পানির সূচক। এবং পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই যে এই যে টোটাল ট্রেড এবং ট্রেডের যেই বিনিয়োগ, সে বিনিয়োগটা কিন্তু বলা যায় আজকের দিনের ক্ষেত্রে পয়েন্ট তালিকায় এখন পর্যন্ত ঊর্ধ্বমুখীই আছে, এবং সেই তালিকার ধরপাবত রাখলে আজকের সূচকটা বেশ ভালোর দিকেই যাচ্ছে। এবার সপ্তাহের শুরুর দিনে বেশ কিছু কোম্পানির বার্ষিক পর্ষদ সভার খবরাখবর এক নজরে দেখে নিতে চাই। বার্ষিক পর্ষদের সভার ক্ষেত্রে এখন পর্যন্ত 4টি কোম্পানি তাদের যে তালিকা, সে তালিকা প্রকাশ করেছে বা তারিখ প্রকাশ করেছে। সেখানে তাওফিকা ফুডস তারা তাদের বার্ষিক পর্ষদের সভা রেখেছে 11 অক্টোবর, এবং অ্যাপেক্স ফুডস লিমিটেড 8 অক্টোবর, অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড ক্যাটারিং মিলস 8 অক্টোবর এবং আলমদিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড 6 অক্টোবর তাদের বার্ষিক পর্ষদের সভার দিন ধার্য রেখেছে। দুর্গাপূজার টানা 6 দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। ভারত থেকে আমদানি হচ্ছে কাঁচামরিচ, চাল, ডাল সহ নানা পণ্য, আর প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকা দরে। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। চলে যাব সোহেল রানার কাছে। সোহেল রানা, আপনার মাধ্যমে জানতে চাচ্ছি আসলে এই যে হিলি স্থলবন্দরে যে প্রথম দিনের যেই আমদানি রপ্তানি, সেই ক্ষেত্রে আসলে কত বেশি প্রভাব পড়ছে, সেখানকার সবশেষ খবরাখবর। অনেক দুর্গাপূজা টানা 6 দিনের ছুটি শেষে গতকাল শনিবার এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে, এবং প্রথম দিন আমরা যেটি দেখেছি 91টি ট্রাকে ভারতীয় বেশ কিছু পণ্য এই বন্দরে আমদানি হয়েছে, যার মধ্যে প্রায় 65 ট্রাক ছিল ভারতীয় চাল এবং 11টি ট্রাকে প্রায় 110 মেট্রিক টন কাঁচামরিচ ছিল। এবং এই একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি যে পূজার বন্ধের সুযোগে কিন্তু দেশের বাজারে যারা সিন্ডিকেট ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু কাঁচামরিচের দামে একটা অস্থিরতা তৈরি করেছিলেন। তবে গতকাল এই বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি হবার ফলে কিন্তু কাঁচামরিচের দাম সেটি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। 300 টাকার কাঁচামরিচ এখন এই বন্দর এলাকায় এই পাইকারিতে 160 টাকা বিক্রি হচ্ছে, এবং খুচরা পর্যায়ে সেটি 180 টাকা কেজি দরে বিক্রি করতে আমরা দেখেছি। ব্যবসায়ীরা যেটি বলছেন যে ভারতের অভ্যন্তরে বিভিন্ন জায়গাতে বৃষ্টি হচ্ছে, যার কারণে মোকামগুলোতে তারা বেশি পরিমাণে কাঁচামরিচ কিনতে পারছেন না, ফলে কাঁচামরিচের যে আমদানি সেটি কিন্তু বেশ কম হচ্ছে। আমদানিটা আরো যখন বেশি পরিমাণে হবে তখন কাঁচামরিচের যে দাম সেটি কিন্তু 100 থেকে 120 টাকার মধ্যে নেমে আসবে। এতে করে কিন্তু যারা সাধারণ ক্রেতা রয়েছেন তাদের জন্য কিন্তু স্বস্তি কিছুটা বয়ে আনবে। তো সব মিলিয়ে বলা চলে যে আমদানি রপ্তানি যে কার্যক্রম সবকিছু প্রভাব না পড়লে কাঁচামরিচের যে দাম সেখানে কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়ছে এবং দাম কমতে শুরু করেছে অনেক। হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা।
বরিশালে লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে নগরীতে বসেছে প্রতিবার হাট। উৎসবমুখর পরিবেশে প্রতিমা কিনতে ভিড় করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এই নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত আছেন অমিত হাসান। অমিত, প্রতিবার বেচা বিক্রি কেমন চলছে জানাবেন এবং উৎসবমুখর পরিবেশের সবশেষ খবরাখবর কি আছে? অনেক একটু জানিয়ে রাখি, প্রায় 100 বছর ধরে এই হাটখোলা এলাকার যে হরি ঠাকুর মন্দির রয়েছে সেই মন্দিরে এই যে প্রতিমা বিক্রির প্রচলন কিন্তু চলে আসছে। তাকে কেন্দ্র করেই কিন্তু এবারও আসলে সেই দুর্গাপূজার পর থেকেই যে লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে এখানে প্রতিমা বিক্রি শুরু হয়েছে এবং এখানে যারা ভক্তরা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং তাদের পছন্দ মতো যে প্রতিমাগুলো রয়েছে সেগুলো কিনে নিচ্ছেন। এবং এখানে একটু জানিয়ে রাখি যে প্রায় সর্বনিম্ন 100 টাকা থেকে শুরু করে প্রায় 4000 টাকা পর্যন্ত দামের প্রতিমা বিক্রি হচ্ছে এবং সবাই আসলে এক জায়গাতেই সব ধরনের পূজার উপকরণ পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। তবে গত বছরের চেয়ে এবারের দাম কিছুটা বেড়েছে বলছেন যারা ক্রেতা রয়েছেন তারা। এবং আরেকটু জানিয়ে রাখি, শুধুমাত্র প্রতিমা নয়, এখানে বিভিন্ন ধরনের সরা, ঘর সাজানোর জিনিসপত্র, এছাড়া লক্ষ্মী পূজার যে উপকরণ সামগ্রী রয়েছে সেগুলোও কিন্তু বিক্রি করা হচ্ছে। সুতরাং মোটামুটি যে এই মন্দির প্রাঙ্গণের বাইরেও কিন্তু যারা বিক্রেতারা রয়েছেন তারা রয়েছেন বিভিন্ন শোলা জাতীয় পণ্য, ঘর সাজানোর পণ্য তারা বিক্রি করছেন এবং ক্রেতারা এক জায়গা থেকেই সব ধরনের পণ্য পাওয়ায় খুশি প্রকাশ করেছেন। এবং এই যে প্রতিমা বিক্রির যে কার্যক্রমটি শুধুমাত্র বরিশালে নয়, বরিশালের আশপাশের যে জেলাগুলো রয়েছে সেখান থেকেও যারা প্রতিমা কারিগররা রয়েছেন তারা কিন্তু প্রতিমা বানিয়ে এখানে নিয়ে আসেন প্রতি বছরই এবং এসে এখানে বেচা বিক্রি করেন। এবং বেচা বিক্রি প্রতিবারের মতো এবারও কিন্তু বেশ ভালো বলছেন বিক্রেতারা এবং ক্রেতারাও আসলে খুব স্বাচ্ছন্দ্যে তাদের যে লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে এখানে আসছেন এবং কেনাকাটা করছেন, সেই সাথে এখানকার যে উপকরণগুলো রয়েছে সেগুলো এখান থেকে নিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে লক্ষ্মী প্রতিমার যে হাট রয়েছে সেখানে বেচা বিক্রি চলছে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান। চাঁপাইনবাবগঞ্জের বাজারে কাঁচামরিচের দাম বেড়েই চলেছে। 160 টাকা কেজি প্রতি বেড়ে এখন বিক্রি হচ্ছে 400 টাকায়। টানা বৃষ্টিতে আমদানি কম থাকায় দাম বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। এ নিয়ে শহরের পুরাতন কাঁচা বাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোহান মাহমুদ। গত 2 দিনের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জের খুচরো বাজারে মরিচের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে 160 টাকা। এখন দাম বেড়ে বিক্রি হচ্ছে 400 টাকায়। আসলে এই মরিচের দাম বৃদ্ধি পেয়েছে এমনটা নয়, প্রত্যেকটি সবজির দামই ঊর্ধ্বমুখী। আমরা এখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম আসলে দাম বৃদ্ধির কারণ কি। তারা আমাদেরকে জানিয়েছেন যেহেতু টানা 1 মাস ধরে বৃষ্টি হচ্ছে, বন্যার সিজন শেষ হলো, সেক্ষেত্রে বিভিন্ন ফসলি জমি ডুবে রয়েছে। বিশেষ করে যেগুলো কাঁচা মরিচ হয় এই জমিগুলো মূলত একদম চর অঞ্চলের, এই জমিগুলো অনেকটা ডুবে গেছে, সেক্ষেত্রে এই উৎপাদন কমেছে, এজন্যই মূলত দাম বৃদ্ধি পাচ্ছে। কথা বলেছিলাম সোনা মসজিদ স্থলবন্দর কর্তৃপক্ষের সঙ্গে। তারা বলছেন গতকালকেও সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসেছে 30 টন কাঁচামরিচ। সেক্ষেত্রে আজকে মূলত এই কাঁচামরিচগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে, এতে কমে আসতে পারে দাম। আমরা এখানে এসে দেখতে পেয়েছি কাঁচা মরিচ শুধু নয়, বিভিন্ন সবজির দামও বৃদ্ধি পেয়েছে। যেমন আপনাকে যদি বলি, বেগুন গত 1 সপ্তাহ আগে এখানে বিক্রি হচ্ছিল 60 থেকে 70 টাকায়, যা আজকে 90 টাকায় গিয়ে ঠেকেছে। এখানে শিম আজকে বিক্রি হচ্ছে 150 টাকায়, যা গত 1 সপ্তাহ আগে ছিল 100 টাকায়। তো চাঁপাইনবাবগঞ্জের এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। শেষ করছে এখন বনি। সাথে থাকার জন্য ধন্যবাদ।